শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি, সবাইকে স্বাগত জানাচ্ছি। ভোটের অবমূল্যায়ন রুখতে সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালুর দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বলেছেন, জোটবদ্ধ ইসলামী দলগুলো হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে যোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, নতুন বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ চাঁদাবাজের ঠাঁই হবে না। পিআর পদ্ধতির ব্যাপারে দু একটি দল বাদে সবাই একমত। আর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন দেশের মানুষ গ্রহণ করবে না। নতুন বাংলাদেশে অবশ্যই নতুন পদ্ধতিতে সংস্কার আর নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেন তিনি। বিদেশি এজেন্টদের চক্রান্তে আমাদের কিছু আসে যায় না। আমাদের মনে আছে ওই 3, 4, 5 আগস্টে আমাদের আমির সাহেব, সিনিয়র নায়েব আমির সাহেব কিভাবে মার্চ টু গণভবনের ঘোষণা দিয়েছিলেন। এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আমরা নতুন কোন ফ্যাসিবাদ, নতুন কোন হাসিনার আমরা জন্ম দিতে চাই না। আগ্রাসী মনোভাব, অবৈধ হস্তক্ষেপ বা চোখ রাঙ্গানি প্রত্যাশা করে না। দেশ আমাদের সকলের, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সবার জন্য সমান সুযোগ ও মর্যাদা প্রদান করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের এই মহাসমাবেশ কভার করছেন সহকর্মী তাজনুর ইসলাম। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। তাজনুর, কি অবস্থা দেখছেন? সার্বিক পরিস্থিতি সম্পর্কে তো জানবই, আর এই মহাসমাবেশে প্রধান বক্তারা কি বার্তা দিলেন জানাবেন। সমাবেশ শেষ হয়ে গিয়েছে এখন থেকে আরও প্রায় 30 মিনিট আগে, এবং সেই সমাবেশ মূলত শেষ হয়েছে ইসলামী আন্দোলনের যিনি আমির সৈয়দ রেজাউল করিম তার ভাষণের মধ্য দিয়ে। এবং যে বিষয়টি নিয়ে আজকের এই মহাসমাবেশ ডাকা হয়েছিল সেই বিষয়টি খুব পরিষ্কার, এবং 3টি দাবির পক্ষে তারা যে জনমত গঠনের কথা বলছেন, আজকে এই মহাসমাবেশে ঘোষণাটি দেওয়া হয়েছিল। সেই 3টি দাবির বিষয়ে তিনি পরিষ্কার অবস্থান ব্যক্ত করেছেন যে ইসলামী দলগুলো সেই সমস্ত বিষয়ে একেবারেই একমত, এবং সেই জনমতের পক্ষেই আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের এই যে হাজার হাজার মানুষের যে জনসমাগম, সেই বিষয়টির কথা তিনি বলেছেন। এবং সেই বিষয়টি এরকম যে সংস্কার এবং নির্বাচনের প্রশ্নে ইসলামী আন্দোলন যে দাবির কথা বলেছে যে পিআর পদ্ধতিতে যে নির্বাচন হতে হবে, সেই বিষয়ে তিনি জোরালোভাবে তার যে অবস্থান, তার যে দলীয় অবস্থান সেটি ব্যাখ্যা করছেন। একই সঙ্গে আজকের এই জনসমাবেশ একটি কারণে বেশ রকমের আলোচিত এবং বেশ রকমের উল্লেখযোগ্য। সেই বিষয়টি এইভাবে বলা যায় যে বহুদিন বাদে ইসলামী আন্দোলন এরকম বড় ধরনের কর্মসূচি পালন করলো, এবং সেই কর্মসূচিতে সারা দেশ থেকে যেই সমস্ত নেতাকর্মী অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেকের অংশগ্রহণ ছিল একেবারে স্বতঃস্ফূর্ত। এবং একটি বিষয় আরও বেশি উল্লেখযোগ্য যে এনসিপি, জামাতে ইসলাম, গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা আজকে সংহতি জানাতে এই মঞ্চে উপবিষ্ট হয়েছিল, এবং তারা তাদের মতো করে একই রকম সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে বহুদিন ধরে যেই দাবির বিষয়ে তারা কথা বলে আসছিলেন সেটি আজকে জোরালোভাবে তারা উপস্থাপন করেছেন। এবং সমাবেশটি শেষ হয়েছে, কিন্তু সেইটি একটি বিষয় তারা আবারও জোরালোভাবে বলেছে ইসলামী আন্দোলনের তরফ থেকে, সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকার সামনে নির্বাচন আয়োজনের যে দায়িত্ব তারা পালন করবেন, সেই সময় যেন কোনোভাবে কোনো পক্ষপাত দুষ্ট হয়ে তারা কোনো সিদ্ধান্ত না নেন, এবং গণমানুষের আকাঙ্ক্ষার বিষয়ে যেন তারা মনোযোগ দেন, তারা সেই বিষয়টিকে যেন সামনে রাখেন। সেই কথাগুলো বারবার করে উঠে এসেছে ইসলামী আন্দোলনের যিনি আমির তার বক্তব্যে। বিস্তারিত জানাচ্ছিলেন। ধন্যবাদ তাজনুর। ফেব্রুয়ারির আগে কোনোভাবে স্থানীয় নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে সিলেটের মেন্দিবাগে বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে তিনি বলেছেন, নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত বিএনপিও, তাই সবার আগে জাতীয় নির্বাচন হওয়া উচিত। ফ্যাসিস্টের দোসররা বাংলাদেশের অর্থনীতিকে গত 17 বছর ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। আগামীতে ক্ষমতায় এলে বিএনপি 18 মাসের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করবে বলেও আশ্বাস দেন আমির খসরু। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ব্যবসাতে ঢোকার জন্য একটা পরিবেশ থাকতে হবে, এবং সেই পরিবেশ বাংলাদেশে নষ্ট করে দেওয়া হয়েছে। সেই ব্যবসার পরিবেশটা একটা গোষ্ঠীর হাতে চলে গেছে। তা আমরা চাই বাংলাদেশে একটি সার্বজনীন ব্যবসার পরিবেশ তৈরি হোক।
নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে অধিকাংশ মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ৩৬ দিনের কর্মসূচি আয়োজন উপলক্ষে দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেছেন, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। দেশ অর্থনৈতিক সংকটের দিকে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে এই খাতে মনোযোগ দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। রিজভী বলেন, মব কালচার থেকে জাতিকে মুক্ত করতে হবে, আর সেই সাথে কেউ যেন গুম খুনের ভয়ে আতঙ্কিত না থাকে সেরকম দেশ গড়ারও তাগিদ দেন তিনি। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, জনগণের পছন্দ মতো গণতান্ত্রিক পদ্ধতিতেই আগামী সরকার নির্ধারিত হবে। প্রকৃত গণতন্ত্র না আসে, ফ্যাসিবাদের এক দুর্বিষহ এবং হিংস্র রূপ যাতে সবসময় থাকে, মানুষ যাতে শেখ হাসিনা এবং তার দলকে ভয় করে সেই রকম একটি কালচার সংস্কৃতি তিনি নির্মাণ করেছেন। সম্পূর্ণ দেশবাসীর দাবি খুব শীঘ্রই শেখ হাসিনার বিচার দৃশ্যমান হবে, দ্রুত কার্যকর হবে, জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের সরকার নির্বাচিত হবে। আমরা প্রত্যাশার জায়গা থেকে বলতেই পারি, এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হবে। জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। দুপুরে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি ঘোষণা করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জানিয়েছেন, 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে জামায়াত। 1 জুলাই দেশব্যাপী অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া হবে। 8 থেকে 15 জুলাই শহীদ পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ করবেন দলের নেতারা। 16 জুলাই শহীদ আবু সাইদ দিবসে রংপুরে থাকবে আলোচনা সভা। আর 5 আগস্ট দেশব্যাপী গণমিছিল করবে জামায়াত। এ সময় গোলাম পরওয়ার বলেছেন, জাতির কাছে জুলাই সনদ তৈরির প্রতিশ্রুতি আছে সরকারের। আপনাদের অবগতির জন্য এখন ঘোষণা করতে যাচ্ছি, আমরা আজকে যে সকল শ্রেণী পেশার সব স্তরের মানুষের একটা সার্বজনীন আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই জাতির এই পরিবর্তনটা রাজনৈতিকভাবে ঘটেছে। ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনের কালো যুগ আমরা পেরিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে আমরা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের বিভেদ অনৈক্য দূর করে জাতীয় ঐক্যের একটা ইস্পাত কঠিন পরিবেশ তৈরিতে এই মাসব্যাপী কর্মসূচি ইনশাআল্লাহ সহায়তা করবে। রাজধানীর বিজয় সরণিতে 5 আগস্ট অভ্যুত্থানের দিন ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। আর সে সময় বেশ ক্ষতিগ্রস্ত হয় মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণের 7টি মুরালও। শুক্রবার উত্তর সিটি কর্পোরেশন সেগুলো পুরোপুরি ভেঙে ফেললে সাধারণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। তবে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন, সেখানে 52-71-এর সাথে 24-এর গণ অভ্যুত্থানের ইতিহাস নিয়ে নতুন কিছু একটা করার পরিকল্পনা করছেন তারা। 2023 সালে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ উদ্বোধন করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সেনাবাহিনী নির্মিত ওই চত্বরের 7টি দেয়ালে ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান চিত্রিত করা হয়েছিল। 24-এর গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে গেলে উত্তেজিত জনতা ভেঙে ফেলে বঙ্গবন্ধুর ভাস্কর্য। ক্ষতিগ্রস্ত হয় পুরো মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণও। প্রায় 1 বছরের মাথায় সেখানে থাকা ক্ষতিগ্রস্ত 7টি মুরাল ভেঙে ফেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শনিবার দেখা যায় স্থাপনার ভাঙ্গা অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ছিন্নমূল অনেককেই সেখান থেকে লোহা খুলে নিতেও দেখা যায়। মুরাল ভাঙ্গার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একটা দেশ স্বাধীন করতে দীর্ঘ সময় লাগছে, এমন তো না যে একদিনে স্বাধীন হয়েছে। 1947-এর পরের থেকে আন্দোলন করতে করতে 1971-এ এসে স্বাধীন হয়েছে। এতদিনের স্বাধীনতা একদিনে মুছে ফেলবে, সময় বলে দেবে এরপরে আবার কি হবে। এখন নতুন কি অবস্থা হবে এটা দেখার অপেক্ষায় আছি আর কি। মুক্তিযুদ্ধের ইতিহাসটাই তো ছিল এখানে, এটা ঠিক হয় না। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে, বাংলাদেশের ইতিহাস ঘিরে নতুন স্থাপনা করার পরিকল্পনা করছেন তারা। ধ্বংসস্তূপ ছিল, আর যে কয়েকটা ছিল সেগুলো তো অনেক জায়গায় এগুলো তো হাফ ভেঙে ফেলছে, কিছু নষ্ট হয়ে গেছে, এগুলো আমরা পরিষ্কার করেছি। বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা তো বারবারই বলছেন 52, 71 এগুলোকে ওন করেই হচ্ছে 24-এর যেই এগুলোর চেতনাটাই তো 24-এর চেতনা। মাথায় রাখতে হবে, এটা শেখ মুজিবের মূর্তির পাটাতন ভাঙা হয়েছে। সাধারণ মানুষ মনে করেন, যথাযথ ইতিহাস ফুটে উঠুক এমন স্থাপনা করাই উচিত হবে। আমি মনে করি এখানে মূর্তি না বানায় ভালো কিছু একটা জিনিস বানায়,
মানে দেশের জাতির যে কোনো জিনিসটা দেখলে ভালো হয়। আমরা এটাকে বাংলাদেশের ইতিহাসের সাথে ঠিক রেখে দেখি কি করা যায় আমরা ভাবছি। আল আমিন হক কহন, যমুনা নিউজ, ঢাকা। কালার, টেক্সচার, ডিজাইন ও থিকনেসের বিশাল রেঞ্জ থেকে বেছে নিন আপনার সুপারবোর্ড। সুপারবোর্ড, সব বানানোর বোর্ড। সরকারের তরফ থেকে আমন্ত্রণ পাওয়া যায়নি, তাই আগামীকালও চলবে কমপ্লিট শাটডাউন। ট্যাক্স, কাস্টমস, ভ্যাট এই 3 বিভাগের সকল দপ্তরের কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে দিনভর চলা শাটডাউন রোড টু এনবিআর কর্মসূচি শেষে বলা হয়, ব্যবসায়ীরা রাজস্ব কর্মকর্তাদের প্রতিপক্ষ নয়। সকাল থেকেই আগারগাঁও এনবিআর কার্যালয়ের মূল ফটকে ছিল কড়াকড়ি। মোতায়েন করা হয় পুলিশ, সেনা সদস্য, বিজিবি ও কোস্টগার্ড। সকাল 9টার দিকে পরিচয়পত্র প্রদর্শন করেও ভেতরে প্রবেশ করতে পারেননি অনেক কর্মকর্তা কর্মচারী। পরে ভবনের এক্সিট গেটের সামনে অবস্থান নেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কিছুই বলছে না, গেট খুলছে না। আমার অফিসে আমি কাজ করতে আসবো না, আজকে 9টা বাজার 5 মিনিট আগে গেট বন্ধ হয়ে গেছে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বার্তা থাকে অংশগ্রহণ। ঢাকার বাইরে থেকেও অংশ নেন কর্মকর্তা কর্মচারীরা। বেলা 2:30টায় ব্রিফিংয়ে বলা হয়, সরকারের তরফ থেকে বলা হলেও আলোচনার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি ঐক্য পরিষদ। বলা হচ্ছে যে আমরা আলোচনায় আগ্রহী নই, আমাদের আলোচনার প্রস্তাব দেওয়া হচ্ছে, যেখানে আলোচনার প্রস্তাবই আমরা পাইনি। যে কোনো মুহূর্তে আমাদেরকে ডাকলে আমরা নিশ্চয়ই আলোচনায় যাব। জানানো হয়, এনবিআর চেয়ারম্যানের অপসারণ ছাড়া আলোচনার পথ এখন খোলা নেই। চলবে লাগাতার কমপ্লিট শাটডাউন। 29 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এই কমপ্লিট শাটডাউনের আওতা বহির্ভূত থাকবে। যৌক্তিক কর্মসূচিতে থাকা কর্মকর্তাদের পুঞ্জীভূত ক্ষোভকে উস্কে দিয়ে তিনি পরিস্থিতিকে অস্থিতিশীল করে সরকারকে বেকায়দায় ফেলতে চান। এনবিআর সংস্কারে যে কোনো গঠনমূলক আলোচনায় অংশ নিতে ইচ্ছুক বলেও জানায় ঐক্য পরিষদ। এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা নামে 2টি বিভাগ করে গেল 12 মে অধ্যাদেশ জারি করে সরকার। আমরা ব্যবসায়ীদের প্রতিপক্ষ নই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। এনবিআরের অচলাবস্থার কারণে মারাত্মক ক্ষতি হচ্ছে অর্থনীতির। হুমকির মুখে পড়েছে দৈনিক 2,500 কোটি টাকার আমদানি রফতানি বাণিজ্য। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় ক্রয়াদেশ বাতিলের হুমকি দিচ্ছে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান, যার নেতিবাচক প্রভাবে বন্ধ হয়ে যেতে পারে অনেক কারখানা। যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। দাবি জানান আলোচনার মাধ্যমে দ্রুত এই সংকট নিরসনের প্রয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এগিয়ে আসারও কথা বলেন নেতারা। শর্ত ছাড়াই আন্দোলনকারীদের কাজে যোগ দেওয়ার আহ্বানও জানান। এনবিআর সংস্কারে সরকারি প্রজ্ঞাপন জারির পর থেকেই আন্দোলন করছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। প্রায় 1.5 মাসের আন্দোলনে তৈরি হয়েছে অচল অবস্থা, যার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও আমদানি রপ্তানি কার্যক্রমে। আজকে থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হয়, যা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। অবস্থান তুলে ধরতেই আয়োজন করা হয় যৌথ সংবাদ সম্মেলনের, যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। তুলে ধরা হয় এনবিআরের চলমান আন্দোলনে ক্ষতির চিত্র। এনবিআর এর অন্তর্ভুক্ত সকল দপ্তরসমূহের কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতির প্রেক্ষিতে দেশের আমদানি রপ্তানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। 65 বিলিয়ন হচ্ছে ট্রানজাকশন। এটাকে যদি আপনি কর্মদিবস দিয়ে ভাগ করেন 300 দিন, তো রাফলি প্রতিদিন হলো 2,500 থেকে 2,600 কোটি টাকার মতো ডিস্ট্রাকশন হচ্ছে। প্রতিনিয়ত রক্তক্ষরণ হচ্ছে এবং ক্ষতি হচ্ছে। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এনবিআর, সেখানে এ ধরনের আন্দোলন গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন ব্যবসায়ী নেতারা। আন্দোলনকারীদের দ্রুত কাজে যোগ দেওয়ারও আহ্বান জানান তারা। এজন্য প্রধান উপদেষ্টার কার্যালয়কে এগিয়ে আসার তাগিদও দেন। 1 মাসের উপরে এই ধরনের একটা প্রতিষ্ঠান যেটা অর্থনীতির লাইফলাইন, সেইটা এরকমভাবে সাফার করবে আর তারপরে বলবে যে বন্ধ করে দিলাম, তো এটা তো কোনোদিন হতে পারে না। এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে, এখন পুরো জাতিকে জ্বালাবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনায় বসা অতীব জরুরি।
সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে ব্যবসায়ী নেতারা বলেন, অর্থনীতির স্বার্থেই এনবিআর এর সংস্কার হতে হবে, তবে তা আলোচনার মাধ্যমেই হওয়া উচিত। আন্দোলনে ব্যবসায়ীরা ইন্ধন দিচ্ছে এমন অভিযোগ অস্বীকার করেন ব্যবসায়ী নেতারা। মাননীয় অর্থ উপদেষ্টা যদি বলে থাকেন যে এর পিছনে ব্যবসায়ী সমাজের ইন্ধন হচ্ছে, এটা আমি মনে করি ভুল। এনবিআর রিফর্ম হওয়া উচিত, এখানে আমাদের পুরোপুরি সমর্থন আছে। যারা সংশ্লিষ্ট স্টেক হোল্ডার তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের মতামত নিয়ে আমরা মনে করি একটা সমাধান খুঁজে পাওয়া সম্ভব। দাবির প্রেক্ষিতে এনবিআরের চেয়ারম্যানের অপসারণের বিপক্ষে নিজেদের অবস্থানের কথা তুলে ধরা হয় যৌথ সংবাদ সম্মেলনে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ কোনো মতেই কাম্য নয়। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা 2 সিটির কয়েকটি এলাকায় প্রাথমিকভাবে চলবে বুয়েটের তৈরি 3 চাকার ব্যাটারি চালিত রিকশা, জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে উত্তর সিটি কর্পোরেশনের চালকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। চালকরা যেন চাঁদাবাজি বা হয়রানির শিকার না হয় তা নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার কথাও জানান উপদেষ্টা। এই অনুষ্ঠানে 2 সিটির প্রশাসকরা জানিয়েছেন আগস্টের শুরু থেকেই ঢাকার সড়কে চলাচল করবে নতুন এই রিকশা। ব্যাটারি চালিত রিকশা বা টেসলার নিয়ন্ত্রণহীন চলাচলে অতিষ্ঠ নগরবাসী। নিয়ম নীতির তোয়াক্কা না করে অলিগলি পেরিয়ে মূল সড়কেও বেপরোয়া চলাচল বাহনটির, ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। সরকার বারবার উদ্যোগ নিলেও কোনোটিই কাজে আসেনি। এবার ব্যাটারি চালিত রিকশার বিকল্প হিসেবে রাজধানীর সড়কে দেখা যাবে বুয়েটের তৈরি 3 চাকার স্বল্পগতির ইলেকট্রিক রিকশা। এই রিকশার গতি নিয়ন্ত্রিত হওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও কম বলছে সংশ্লিষ্টরা। শনিবার সকালে ঢাকা উত্তরের নগর ভবনে ট্রেনিং অব ট্রেনার্সদের প্রশিক্ষণের উদ্বোধনে 2 সিটির প্রশাসক জানান আগস্টের প্রথম থেকেই চলাচল করবে নতুন এই রিকশা। বর্তমানে অনিয়ন্ত্রিত রিকশাকে ধাপে ধাপে নিয়ন্ত্রণে নিয়ে আসতে চায় 2 সিটি কর্পোরেশন। সড়কের আইনটা যেন ঠিকমতো পালন করে যারা রিকশা চালাবেন, এরকম ট্রেইন একটা শ্রেণীকে, ট্রেইন একটা ইন্টারেস্ট গ্রুপকে আমরা মাঠে নামানোর জন্য সুযোগ করে দেব। যারা ঢাকা শহরে রিকশা চালাবেন এবং ট্রেনিংয়ে যারা পাশ করবেন, লাইসেন্স পাবেন, তারা তাদের ভোটার আইডি কার্ডের এগেইনস্টে সর্বোচ্চ 3টি কিনতে পারবেন, তারা যদি কিনতে চান। প্রাথমিকভাবে ঢাকা দক্ষিণ সিটির পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সিটির উত্তরায় বুয়েটের তৈরি 3 চাকার ব্যাটারি চালিত রিকশা চলবে বলে জানায় স্থানীয় সরকার উপদেষ্টা। 2টা জোনে আমরা নির্দিষ্ট সংখ্যক ওটা অ্যাসেসমেন্ট করবে আমাদের 2 সিটি কর্পোরেশন, নির্দিষ্ট সংখ্যক অটোরিকশার মাধ্যমে শুরু করব এবং এটা কখনোই আনলিমিটেড হবে না। এখন যেরকম কোনো নিয়ম নেই, তো আপনি চাইলেই কালকেও 10,000 রিকশা ঢুকে দিতে পারবেন ঢাকায়। 3 চাকার এই রিকশা সর্বাত্মকভাবে চালু করা গেলে ঢাকা শহরের পরিবহনকে শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে অসন্তোষ জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। বলেছেন, ব্রিটিশদের কেরানি বানানো শিক্ষা থেকে বাংলাদেশ বের হতে পারেনি। রাজধানীর একটি হোটেলে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজিত স্কিল ফোকাসড লিটারেসি ফর আউট অফ স্কুল অ্যাডোলেসেন্স স্কিলফো পাইলট প্রজেক্টের জাতীয় পর্যায়ের প্রচার অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের সামগ্রিক পরিকল্পনাতে নতুন কিছুতে মনোযোগ দেওয়া দরকার। জানান, ইউনিসেফের সহযোগিতায় স্কিলফো প্রজেক্টটির সুফল সারা দেশেই ছড়িয়ে দিতে হবে। গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের আর্থিক ও ইউনিসেফের কারিগরি সহযোগিতায় এই প্রজেক্টটি 2023 সালের সেপ্টেম্বর মাসে শুরু হয়, যা এ মাসেই শেষ হচ্ছে। আমাদের কি কখনো যাচাই করা হয় যে কারা কারা শিক্ষার উপযুক্ত আছে সমাজে? তাদের সমাজের চাহিদাটা কি শিক্ষার, এটা কি আছে? আমাদের কি কোথায় শিক্ষাটা হতে পারে এই চাহিদা অনুযায়ী, সেটার কোনো ব্যাপার আছে? শিক্ষিত হলে পরে তাদের কিভাবে আমরা এঙ্গেজ করবো কাজে, সেগুলোর কোনো ব্যাপার আছে? কোনো রকম কোনো ধরনের স্ট্রাকচারে নেই আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থার। আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের মিথ্যা তথ্য ছড়ানো হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। দল থেকে শুরু করে প্রার্থী পর্যায়ে মিথ্যা তথ্য ছড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। দুপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে তিনি বলেছেন এসব কথা। এই আলোচনায় ফয়েজ আহমেদ বলেন, বানোয়াট ও চাঞ্চল্যকর তথ্য মানুষ বেশি পছন্দ করে, তাই অনেক গণমাধ্যম আর্থিকভাবে লাভবান হবার জন্য ইচ্ছাকৃতভাবে বানোয়াট তথ্য ছড়ায়।
5 আগস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের উপস্থিতি অনেকটাই বেড়েছে, যার বিপরীতে সামাজিক মাধ্যমে বিএনপির উপস্থিতি প্রায় অর্ধেক বলেও তিনি দাবি করেন। অপতথ্য রোধ করতে রাজনৈতিক দলের তথ্য প্রযুক্তি বিভাগের কর্মীদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা উচিত বলে মত দেন তিনি। সরকার এখানে কি করতে পারে, কারণ সামনে একটা নির্বাচন উপলক্ষে বাংলাদেশের ইতিহাসের, আমি এটা আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ মিস ইনফরমেশন টাইম এখনো আসে নাই। এটা আমরা দেখবো নির্বাচনের সময়। এভাবে যেটা হবে এরকম ফেক নিউজ হবে, এবং একই ফেক নিউজকে কেন্দ্র করে অন্য ফেক নিউজ এটা হবে। এখন চাঁদাবাজিটা হয়তো প্রতিষ্ঠানের কাছে গেছে, তখন ব্যক্তি প্রার্থীকে চাঁদাবাজির মোকাবেলা করতে হবে এবং ব্যাপক পরিমাণে কথা বলা হবে, এবং রাজনৈতিক দলগুলো এটা নিয়ে সচেতন না। আগামী 1 জুলাই মঙ্গলবার থেকে সরকার প্রস্তাবিত ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার নতুন দর কার্যকর করছে না ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা। সকালে কর্মশালায় তথ্য জানিয়েছেন আইএসপি নেতারা। একই সাথে প্রস্তাবিত টেলিকম নীতিমালার সমালোচনা করেন তারা। বলেন, এর মাধ্যমে এই খাতের ব্যবসা বিদেশিদের হাতে তুলে দেওয়ার পথ নকশা করা হচ্ছে। প্রস্তাবিত টেলিযোগাযোগ নীতিমালা ও আইএসপি শিল্পের চ্যালেঞ্জ বিষয়ে সকালে রাজধানীতে কর্মশালার আয়োজন করে টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএনপি। এই বিনিয়োগকারীদের হাত ধরেই আসলে দেশের প্রযুক্তি খাতের প্রথম পথ চলা শুরু। সরকার ঘোষণা দিলেও 1 জুলাই থেকে 400 টাকায় 5 Mbps গতির ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকরা পাবেন না বলে জানান আইএসপিএবি নেতারা। 500 টাকার কমে ভালো মানের সেবা দেওয়া সম্ভব নয় জানিয়ে তারা বলেন, সরকার আইএসপিদের সাথে কোনো আলোচনা না করেই নতুন দর ঘোষণা করেছে। সরকার বিনিয়োগকারীদের কাছ থেকে 60% বেশি রাজস্ব আদায় করলেও গ্রাহক স্বার্থে সেখানে কোনো ছাড় দেয়নি। একটা স্লোগান দাঁড়া করাতে চায় যে লো প্রাইস হাই কোয়ালিটি। এটা কিন্তু একটা অক্সিমোরন। আপনার বাস্তবতার সাথে এটা প্রতারণা, জনগণের সাথে এটা প্রতারণা, এবং এটা একটা সস্তা রাজনীতি। যে সরকার যেই ইন্ডাস্ট্রি থেকে 60% বিভিন্নভাবে রাজস্ব নিয়ে যায়, তার 60% রাজস্ব থেকে যদি ছাড় না দেয়, জনগণ কোনো সময় সস্তায় উচ্চগতির ইন্টারনেট পাবে না। প্রস্তাবিত টেলিকম পলিসি দেশি উদ্যোক্তা বান্ধব নয়, বরং গুটি কয়েক বিদেশি অপারেটরের স্বার্থ রক্ষা করবে, এমন অভিযোগ করেন আইএসপি নেতৃবৃন্দ। 4 বছর আগে মাত্র আমাদের একটা পলিসি হলো, 4 বছর পরে আপনি আবার পলিসি চেঞ্জ করেন। পলিসি চেঞ্জ হতেই পারে, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু পলিসিটা হতে হবে যারা ব্যবসায়ী বান্ধব একটা পলিসি এবং দেশীয় উদ্যোক্তাদের রক্ষা করার একটা পলিসি। এখন যে পলিসি আসছে সামনে, আমি দেখছি দেশীয় উদ্যোক্তারা সেখানে টিকতে পারবে না। উৎকৃষ্ট মানের সেবার জন্য টেকসই নীতি তৈরির আহ্বান জানান প্রযুক্তি খাতের এই উদ্যোক্তারা। বলেন, সাশ্রয়ী দামে ভালো মানের সেবা দিতে হলে আইএসপিদের জন্য অ্যাক্টিভ শেয়ারিং এর অনুমতি প্রয়োজন। সারা পৃথিবীতে যখন আপনার রিসোর্সের সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে, সেখানে আমাদের দেশে কোন এক জায়গায় জানি সমস্যা, সেটি এখনো অ্যাক্টিভ শেয়ারিংটা দেওয়া হয়নি। এটি আসলে জাস্ট একটি পলিসির বিষয়। আমরা যত দ্রুত অ্যাক্টিভ শেয়ারিংটা দিব, তত দ্রুত আপনার কোয়ালিটি অফ সার্ভিস পাবেন। জাতীয় নিরাপত্তার স্বার্থে স্টারলিংকের সেবা কাঠামোকে মনিটরিং এর আওতায় আনার পরামর্শ দেন প্রযুক্তিবিদরা। যারা ওয়্যারলেস মোবাইলে কথা বলার জন্য পারমিশন নিয়ে তারা যদি ব্রডব্যান্ডের সার্ভিসটা দেয়, তাহলে আমরা তার কাজ কিভাবে বিজনেস করব? এটা আমার পক্ষে সম্ভবই না, এবং ওরা আমাদেরকে ধসাই দিতে খুব বেশি সময় লাগবে না। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন এবং রাজনীতির মাঠে জাতীয় ঐক্য হতে পারে না, ঐক্য হয় রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা ও দেশের স্বার্থে। এমন মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। কেউ আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করলে কঠোর শাস্তির আওতায় আনার আহ্বানও জানিয়েছেন তিনি। শুধু নির্বাচন কমিশনারদের নয়, প্রশাসন, পুলিশের দায়ী ব্যক্তি আর ডিসিদেরও বিচারের আওতায় আনার দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আগামী জাতীয় নির্বাচনে তরুণ ভোটাররাই ক্ষমতার পালা বদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শিরোনামে ছায়া সংসদ আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এর পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন বিতর্কিকরা। তরুণদেরকে আসলে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়, তরুণরা সেই পরিবর্তন আনবে। বিতর্কে জুলাই হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগের 15 বছরের গুম, খুন, অর্থ পাচার, দুর্নীতি, নির্বাচন ব্যবস্থা ধ্বংসের মতো বিষয়গুলো উঠে আসে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নির্বাচন ব্যবস্থা ধ্বংসের জন্য দায়ীদের বিচার হওয়া উচিত। শুধু নির্বাচন কমিশনারদের শাস্তির আওতায় আনার নয়, আমি আশাবাদ ব্যক্ত করব বিচারপতি খায়রুল হক, যারা পুলিশ প্রশাসন, এসপি, ডিসিরা ছিলেন, পুলিং এজেন্ট ছিলেন, প্রিজাইডিং অফিসার ছিলেন, রাজনৈতিক উপদেষ্টা, প্রয়াত এসটি ইমামের মরণোত্তর এই নির্বাচনী অপরাধের কারণে তার বিচার দাবি করছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ ৭০ অনুচ্ছেদ, নারী আসন সহ বেশ কিছু বিষয়ে দলগুলোর একমত হওয়া আশাব্যঞ্জক। রাজনৈতিক দলগুলো ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করবে, আলাদা আলাদা ইলেকশন করবে, তাদেরকে জাতীয় ঐক্যের স্লোগানে যদি বলে ঐক্য তো ভেঙে গেল, এটা তো ভাঙারই জিনিস। কিন্তু যদি ধরেন একটা জাতীয় প্রশ্ন আসে, সার্বভৌমত্বের প্রশ্ন, সেই সময় আমরা একত্র হয়েছি। এ সময় তরুণদের দল এনসিপির রাজনীতি জনগণের সামনে তুলে ধরার পরামর্শ দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক। এরকম নয় যে কেবল ডক্টর ইউনূসের আশীর্বাদ পেলেই দল দাঁড়িয়ে যাবে। ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেখানে এনসিপি কাকে ক্যান্ডিডেট দেবে, দিতে পারবে? ভালো ক্যান্ডিডেট আছে। বিতর্কে ইডেন মহিলা কলেজ বিজয়ী হয়। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জিয়াউর রহমানকে নিয়ে স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠানে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সরাসরি যাচ্ছে। এই সংস্কার আমরা যেন এভাবেই করি, আমরা প্রত্যেকেই যেন মনে করি এই সংস্কার বাস্তবায়নের পরে যেন আমরা আরও এক জিন্দেগি বাঁচতে পারি, সেই সংস্কার আমরা চাই। আমরা ৩১ দফাতেই এমন সব উইন্ডোজ ওপেন করে রেখেছি যেখানে জাতির জন্য, জনগণের জন্য যা কিছুই কল্যাণকর হবে সেরকম সংস্কার আমরা ধারণ করব। আমরা রিজিড নই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এদেশে প্রথম রাষ্ট্রীয় সংস্কার হয়েছে, যদিও অপসংস্কার হয়েছে বলে সেটা শেখ মুজিবুর রহমানের মাধ্যমে হয়েছে। যে তিনি এসেছিলেন গণতন্ত্রের কথা বলে, কিন্তু তিনি হত্যা করলেন গণতন্ত্র। সেটা 1975-এর 25শে জানুয়ারি মাত্র 13 মিনিটে কেউ আলোচনা করে নাই। হাত উঠালো, হাত নামালো, পাশ। কমান্ডারদের নির্দেশেই গাজায় ত্রাণ নিতে আসা নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ইচ্ছাকৃতভাবে গুলি চালানোর কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি গণমাধ্যম হাডেটসের এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সেখানে আরও বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইসরায়েলি সেনা জানিয়েছে ফিলিস্তিনি ভিড় লক্ষ্য করে গুলি চালাতে তাদের নির্দেশ দিয়েছিলেন কমান্ডাররা। এমনকি যারা কোনো হুমকি তৈরি করছিল না তাদের বিরুদ্ধেও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে নির্দেশনা দেওয়া হয়েছিল। ট্যাঙ্ক থেকে মেশিন গান দিয়ে গুলি চালানোর, গ্রেনেড ছোড়ার কথাও স্বীকার করেন এক আইডিএফ সেনা। গাজায় ত্রাণ নিতে আসা মানুষের উপর নিয়মিতই হামলা চালিয়ে যাচ্ছে তেল আভিভ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে অপেক্ষারত অবস্থায় এখন পর্যন্ত প্রায় 550 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, 4000-এর বেশি আহত হয়েছে। ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানীদের কফিনের কয়েকটি ছবি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। রাজধানী তেহরানে গণশোক অনুষ্ঠানের মাত্র 2 ঘন্টা আগে এসব ছবি প্রকাশ করা হয়। প্রকাশিত ছবিগুলোতে দেখা জাতীয় পতাকায় মুড়িয়ে রাখা হয়েছে কফিনগুলো। প্রতিটি কফিনে সাঁটানো রয়েছে সবার ছবি ও নাম। নিহতদের মধ্যে রয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মোহাম্মদ বাঘেরি, IRGCর প্রধান কমান্ডার হোসেন সালামি, অ্যারোস্পেস ফোর্সের প্রধান আমির আলী হাজিকাদেহ। এছাড়াও রয়েছেন খতম আল আনবিয়া ইউনিটের প্রধান গোলাম আলী রশিদ আর তার উত্তরসূরি আলী সাদমানি, কুদস ফোর্সের ফিলিস্তিন ইউনিটের প্রধান সাইদ ইয়াদি আর পারমাণবিক বিস্ফোরণ প্রযুক্তির মূল পরিকল্পনাকারী সাইদ বুরজি। শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফন করা হবে। খুলনার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে আবারও কেএমপি সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। বিকেলে সদর দপ্তরের সামনে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ করে। আন্দোলনকারীরা দাবি করেন, জুলফিকার আলী কেএমপি কমিশনের দায়িত্ব নেয়ার পর থেকেই নগরের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এসআই সুকান্তকে ছেড়ে দেওয়ায় আজ দুপুর পর্যন্ত কেএমপি কমিশনারকে পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয়। সেটা না মানায় আবারও বিক্ষোভে নামে ছাত্র জনতা। এর আগে বুধ ও বৃহস্পতিবার একই দাবিতে বিক্ষোভ হয়। চট্টগ্রামের চাঁদগাঁও এলাকায় নাসির মোহাম্মদ চৌধুরী বাড়ি সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বন্দর নগরীকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তরে সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি এলাকাভিত্তিক সংগঠনগুলোকে ভূমিকা রাখার জন্য এবং সচেতনতা তৈরিরও আহ্বান জানানো হয়। পরে সরাসরি ভোটে নির্বাচিত 18 সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ শপথ গ্রহণ করেন। সম্মাননা দেওয়া হয় গুণীজনদের। গ্লোবাল ফ্যাটি লিভার দিবস উপলক্ষে জাতীয় বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। লিভার কেয়ার সোসাইটি আয়োজিত সেমিনারে আলোচকরা বলেছেন, বিশ্বজুড়ে ফ্যাটি লিভার মারাত্মক রোগ হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশে প্রতি
3 জনে একজন এই রোগে আক্রান্ত। আর ঝুঁকিপূর্ণ খাদ্যাভ্যাস, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অসচেতনতাই মূল কারণ। সেমিনারে সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন, সোসাইটির সভাপতি ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। সাভারের জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী মার্কেটে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে 4 শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী। দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী মার্কেটের সামনে সাভার বিরুলিয়া সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে। বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় যারা চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে, 5 আগস্টের পর তারাই ভোল পাল্টে একই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এসব চিহ্নিত চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান, আর তা না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। নরসিংদীতে 5 শতাধিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। দুপুরে মনোহরদী উপজেলা পৌর কৃষক দলের উদ্যোগে এই বিতরণ কর্মসূচিতে প্রতি কৃষককে 20 কেজি সার, 5 কেজি বীজ দেওয়া হয়। বক্তারা বলেন, কৃষক বাঁচলেই দেশ বাঁচবে, তাই বিএনপি শুরু থেকে এখন পর্যন্ত কৃষকদের উন্নয়নে কাজ করে চলেছে। উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরুজ মিয়ার সভাপতিত্বে এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব। যাত্রীদের মধ্যে পাঠ্যাভ্যাস গড়ে তুলতে চট্টগ্রামে আরও একটি বাস কাউন্টারে চালু হয়েছে অবসর পাঠাগার। রোটারি ক্লাব অব চিটাগাং রেইনবোর সহযোগিতায় ভিন্নধর্মী এই উদ্যোগ নেয় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন। অনুষ্ঠানে বক্তারা বলেন, যাত্রাপথে কাউন্টারে অপেক্ষমান যাত্রীদের অবসর সময়কে কাজে লাগানোর জন্য দামপাড়াস্থ গ্রিন লাইন বাস কাউন্টারে এই পাঠাগার চালু করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক সহ রোটারি ক্লাব, স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ছিল আজকে সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিরাপদে থাকবেন।